আওয়ামী লীগ আমার গঠন করা হয়েছিল, তখনও সারা দুনিয়ার বিভিন্ন মানবাধিকার সংস্থা ওই সময়কার যে বিচার পদ্ধতি সেটা নিয়ে তারাও কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল, এবং তারা অতটা সন্তুষ্ট হতে পারে। তো আমরা দেখছি যে ওই সময়ও পারছে না এই আদালতটা সন্তুষ্ট করতে আন্তর্জাতিক মাধ্যমকে, এই সময়েও পারছে না। তাহলে এই আদালতটা কি আর, এই আদালতটা নিয়ে সবারই তো সন্দেহ, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এত সন্দেহ কেন? সন্দেহ কেন? হুম। আচ্ছা, প্রথমত কামাল ভাই, আওয়ামী লীগের সময় যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য এই আদালতটি, ট্রাইব্যুনালটি স্থাপিত হয় এবং সেটা দুটো করা হলো পরপর, তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এটা সত্য কথা। এবং যে প্রক্রিয়া যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, আমি বলবো যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে নিশ্চয়ই তা নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ছিল। এবং প্রশ্ন উঠেছিল সাবেক বিচারপতি ট্রাইব্যুনালের, আহ, তার স্কাইপি কথোপকথন যেটা লিক হয়েছিল সেটি নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই পরিমাণ অস্বচ্ছতা ছিল, তার তো অনেক পরিমাণ অস্বচ্ছতা এই মুহূর্তে। প্রথম কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের জন্য, বিচারের জন্য। এইখানে আপনি বলুন যে 5 আগস্টে, অবশ্যই 5 আগস্ট আন্দোলন কেন্দ্র করে অনেক মানুষ নিহত হয়েছে, নিঃসন্দেহে। কারা মেরেছে, কে কতজনকে মেরেছে, কার গুলিতে মেরেছে, সেটি অন্য বিতর্ক। কিন্তু এই যে সংঘাতটি, এই যে সংঘর্ষ বা অভ্যুত্থান, তাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তার বিচার এই আদালত হবে কেন? শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, দলে যারা ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে পারে। এবং সেটি একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও হতে পারে, 10টা ট্রাইব্যুনাল প্রয়োজনে গঠন হতে পারে। এইখানে কেন? এই কথাগুলো যদিও পুরনো, আপনি প্রশ্ন করছেন বিধায় আমি আবারও বলছি, সমস্ত মানে সম্পূর্ণ ইন্টেনশনালি এই ট্রাইব্যুনালে ওই 5 আগস্টকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে তার বিচার এখানে করা হচ্ছে। কার বিচার? মূলত শেখ হাসিনা বিচার। শেখ হাসিনা যুদ্ধ অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, শেখ হাসিনাকেই এই ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে। যুদ্ধ অপরাধের বিচারের সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তাজুল ইসলাম, চিফ মানে বাদী পক্ষের প্রধান কৌশলী ছিলেন। তাকে পরবর্তীতে 24-এর পরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হলো রাষ্ট্রপক্ষের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধের বিচার জন্য তিনি ছিলেন বিবাদী পক্ষের প্রধান আইনজীবী, সেখানে তিনি ওই ট্রাইব্যুনালে যখন অন্যান্য যুদ্ধাপরাধের বিচার চলছে, এখন তো চলমান অনেক মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রধান প্রকৌশলী তিনি হন কিভাবে? অতএব প্রথমত হচ্ছে এখানে শেখ হাসিনা বিচার হতে পারে, এই প্রশ্ন অনেকে তুলেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান থেকে শুরু করে অ্যাডভোকেট মোহসেন রশিদ থেকে শুরু করে অনেকেই তুলেছেন। তারও আগে থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলছিলাম, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আহ, এবং চিফ প্রসিকিউটরের কথা বললাম, টবি ক্যাডম্যান, যিনি এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যারা আইনজীবী ছিলেন, কৌশলী ছিলেন, তাদের পরামর্শক হয়ে, প্রধান পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন আপনার সরকারের সময়, তাকে আসতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধীদের প্রধান মানে আইনজীবীদের প্রধান কৌশলী হিসেবে সেই টবি ক্যাডম্যান এই ট্রাইব্যুনালে, যেখানে কিনা শেখ হাসিনা বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের আহ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান কৌশলী হয়ে এলেন। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। পরবর্তীতে নানান বিতর্ক জায়গা দেখে তিনি কিন্তু চলে গেছেন, তার মেয়াদ বাড়াতে চেয়েছিল ইউনূস সরকার, তিনি থাকতে চাননি। তখন তারও একটা পার্সোনাল একটা ইন্টিগ্রিটি আছে, তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন বিষয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। এই ধরনের একটি বিবৃতি কয়েকদিন আগে 5টি সংগঠন দিয়েছিল: হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এরকম আরো আরো 2টি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। তারা দিয়েছিল যে এই ট্রাইব্যুনালের যে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করা হতে যাচ্ছে, সেখানে শারজাপা মোজাম্মেল বাবুদেরকে ঢুকানো হয়েছে। এবং তারা স্পষ্ট করে বলেছেন যে এই ট্রাইব্যুনালে এই মামলা দেওয়ার মানে হচ্ছে তাদের তো জামিন হচ্ছে না গত 22 মাস 24 মাস ধরে, যাতে স্থায়ীভাবে তারা কারারুদ্ধ থাকতে পারে। তখন আইসিটিতে যে মামলাগুলো গেছে, সেখান থেকে কারোর আজ পর্যন্ত জামিন হয়নি। 5টি সংগঠন বিবৃতি দেওয়ার পরে আজকে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে
বিবৃতি দিল। অতএব এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আপনাকে বলি, law.info.com সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সংস্থা, যেখানে হার্ভার্ড ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক কয়েকটি সংগঠন তাদেরকে সহযোগী হিসেবে কাজ করে, তাদের সাথে কাজ করে। তারা গত পরশুদিন একটা বিবৃতি না, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আসামির অনুপস্থিত বিচার, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তারা লেবাননের একটি কোর্টের এই বিশেষ ট্রাইব্যুনালের একটি এক্সাম্পল নিয়ে এসেছে, যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে, আর কোন ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতি বিচার হয়নি, তেমন কোনো রেকর্ড নেই, এক্সেপ্ট লেবাননের ওই কোর্ট ছাড়া। তাও ওই কোর্টে এমন বিধান আছে যে আসামিরা ফিরে এলে, পলাতক থাকার পরে যদি একটার সময় আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এরকম আরো এক্সাম্পল তুলে ধরেছে যা এই আদালতের ক্ষেত্রে নেই। অতএব এটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে দারুণভাবে, মানে অসম্ভবভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো কি কারণে এটি হচ্ছে আমরা সবাই জানি। যা হচ্ছে সব আইসিটিতে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, ইউনূস সরকারের সময় থেকে তো এটি শুরু হয়েছে, এখনো তার কন্টিনিউশন রয়েছে। আমার ধারণা তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো পেছন থেকে কেউ না কেউ করছে, তাকে প্রভাবিত করছে, হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এই খেসারতটা বিএনপিকে দিতে হবে। জনক্ষোভ যখন সৃষ্টি হবে, তখন তো আর পেছনে কে কাজ করছে মানুষ দেখবে না, তখন আলটিমেটলি দায়িত্ব তারেক রহমানের উপরেই যাবে। দেখুন, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি এর বিচারের যে মানদণ্ড, সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না? এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি আরেকটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আপনি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক যুদ্ধটা কোত্থেকে এলো? 5 আগস্টকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, আবার শাপলা চত্বরকে কেন্দ্র করে নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এখানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোথায় হলো? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোথায় হলো? এটা দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ নানান ধরনের সংঘর্ষ, সেটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে ট্রাইব্যুনাল বলতে কি বোঝায়? যেমন রাজাকারদের ফাঁসির জন্য বা বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 73-এ, তাই না? 71-এ আমাদের যুদ্ধটা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, একটা জনযুদ্ধ। সেই কারণে তাদের যারা অপরাধী, মানে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তাদের সদস্যদের বিচার, কিংবা তাদের সহযোগী হিসেবে এদেশের দোসরদের বিচার, এইখানে আন্তর্জাতিক অপরাধটা কোথায় হলো? আমরা বড়জোর বলতে পারি যে আওয়ামী গোষ্ঠীর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে অন্য বিরোধী দলের বা ছাত্রদের বা জনগণের, কিন্তু এটা তো ইন্টারনাল। এটা ইন্টারন্যাশনাল কিভাবে হয়? আমার তো মাথায় ঢোকে না। জি, আচ্ছা, আরেকটা বিষয়, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি নেই, পদত্যাগ করে চলে গেছেন, একজন ভারপ্রাপ্ত চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে, নানা জনের নাম আসছে, এর নাম ওর নাম আসছে, কিছু নাম সিরিয়াসলি আসছে, কিছু নাম ফান করে আসছে, নানাভাবে নতুন নতুন নাম আমরা শুনতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি আমরা শুনতে পেলাম যে বিএনপি যে স্থায়ী কমিটি, সেখান থেকে হয়তো কাউকে দেওয়া হবে, রাজনৈতিক ভাবেই এটা পদটা পূরণ করা হবে, এরকম বলা বলি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে দেখলাম বিভিন্ন গ্রুপ তারা তাদের মতো করে নানা রকম মতলব নিয়ে মাঠে নেমে গেছে। সবশেষে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক তো একটা বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে, যার শিরোনাম হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটা নিউজটা পড়লাম, পরে আমি বুঝতে পারলাম না এটা কার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রিপোর্টারের সঙ্গে রিপোর্টারের বসের আলোচনা হলো, নাকি রিপোর্টার নিজে নিজে আলোচনা করলেন? আমি এই পর্যন্ত কারোর কাছে শুনলাম না। তো হতেও পারে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, উনি হয়তো সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি
রাষ্ট্রপ্রধান হিসেবে নিরপেক্ষতার পরিচয় দিতে হয়তো বা পারবেন, যদিও তার নিরপেক্ষতার কোনো নমুনা 18 মাসে আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা বলতে পারবো না। তো এই যে বিষয়টা, 1 নম্বর আমার প্রশ্ন হলো যে ইত্তেফাক হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কেন তারা দিল, মতলবটা কি হতে পারে, নাকি বাস্তবেই এমন সম্ভাবনা আপনি দেখছেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা তো লুকিয়ে আছে। দর্শক সম্ভবত এর মধ্যে পিক করেছে, মতলব শব্দটা ইউজ করেছেন। অবশ্যই এটি একটি মতলবী রিপোর্ট এবং নিঃসন্দেহে এটি একটি টেবিল স্টোরি। আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আর আমার চেয়ে আপনি তো আরো বেশি দিন সাংবাদিকতা করছেন। তো মনে করুন যে যখন একেবারে শুরু পর্যায়ে কোনো ভালো স্টোরি নেই, সম্পাদক এসে বলছে, মানে পত্রিকার কথা বলছি আমি, আজকে তো ভালো লিড করার মতো নেই কিছু, মানে একটা টেবিল স্টোরি করে দেওয়া। কি ধরনের স্টোরি? পলিটিক্যাল স্টোরি। এই ওই রাজনৈতিক দল কি করছে, এ কি করছে, মোটামুটি একটা ঝাঁকানাকা নিউজ করে দেওয়া। এরকম নিউজ অনেক করেছি, যেটা বাস্তবতা। উদ্দেশ্য ছিল না এর মধ্যে, অন্য কোনো উদ্দেশ্য, মানে বদ উদ্দেশ্য ছিল না, ছিল পত্রিকার স্বার্থে একটু চটকদার নিউজ। কিন্তু এই নিউজটা চটকদার নয়, এই নিউজটা চমকদার নয়। এই নিউজটা আপনি যে শব্দটা ইউজ করেছেন মতলবী রিপোর্ট কিনা, এটি নিঃসন্দেহে মতলবী রিপোর্ট এবং টেবিল স্টোরি। আপনি দেখুন ওই রিপোর্টে বলা রয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসে, তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশ্লেষকরা কারা? কোন বিশ্লেষকের মন্তব্য পেল না, কোন বিশ্লেষকের নাম কোট করতে পারলো না। আপনার তো কোট, আপনার বক্তব্য তো অনেকে নেয়, আপনার উদ্ধৃতি অনেক পত্রিকা ইউজ করে, সে ডয়চে ভেলে থেকে শুরু করে নানান ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম। আপনাকে তো একটা ফোন দিতে পারতো, কিন্তু না, কাউকে ফোন দেবে না। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে একটা পজিটিভ শব্দ ব্যবহার করার মতন কোন রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক, অধ্যাপক, সাংবাদিক কেউ নেই। তার যারা লেসপেন্সার, জামাত সহ কিছু সুবিধাবাদী গোষ্ঠীর তার দ্বারা যারা সুবিধা প্রাপ্ত হয়েছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তারা বলবে। এখন তারা তো বিশ্লেষক হতে পারে না। এবং তিনি যে নিরপেক্ষ, এটা তো বিএনপি মনে করে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি তো মনে করেন। তো বিএনপি বলেছিল একাধিকবার যে গণভোট আমরা কেন মেনে নিয়েছিলাম, জুলাই সনদ আমরা কথার কথা অর্থে কেন মেনে নিয়েছিলাম, এই নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল না, এই নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তাহলে কি বিএনপি নিজেও কনফিউজড না? তাদের মধ্যে বিশ্বাস জন্মে গিয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচনে টালবাহানা করছে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বা বিশেষ একটি গোষ্ঠীর ক্ষমতায় নিয়ে আসতে, অথবা নির্বাচন না দিতে নিজে ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের ছলচাতুরি করছে। এটা তো বিএনপির কথা, আমার কথা নয়। সেখানে কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে ইত্তেফাকের পক্ষ থেকে? আমি মনে করি এটি ইত্তেফাকও করেনি, হয় কোনো এজেন্সি দিয়ে করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস তো পিআর এ খুব সিদ্ধহস্ত, তার পিআর টিম বেশ শক্তিশালী। গার্ডিয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তার পক্ষে টাকা দিয়ে অনেক ধরনের রিপোর্টের মধ্যে প্রকাশ হয়েছে, কথিত রিপোর্ট, এগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপন। এটাও এক ধরনের বিজ্ঞাপন। অতএব ইউনূসের খেলা এখনো থামেনি। এর কারণ হচ্ছে এটি, ইউনূসের খেলা এখনো থামেনি। মাঝে তো আমিও আপনার সাথে টক করতে বলেছি এই কথা অনুষ্ঠানে, যে ডক্টর ইউনূস তার খেলা এখনো থামায়নি। এবং মাঝে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির পোর খাওয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘের সদ্য নিয়োগকৃত স্থায়ী দূত বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নামও আসছে, ইউনূসের নামটা অনেকটা আড়ালে চলে গিয়েছিল। সেখানে কেন ইউনূসের বিষয়ে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ইত্তেফাকের মধ্যে একটি রিপোর্ট, মানে ইত্তেফাকের মধ্যে একটি পত্রিকায় রিপোর্ট করা হলো, এটি একেবারেই মানে হাস্যরসে কিছু নেই। এটি একেবারে হালকা কোনো ঘটনা নয়। ডিপ স্টেট খেলছে, ডিপ স্টেট খেলছে, যাদের এজেন্ডা ইউনূস বাস্তবায়ন করছিল, তাদের কোনো অংশ হয়ে তিনি এখনো মাঠে রয়েছেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা ক্ষমতায় আসতে চায়, এটি তাদেরও খেলা হতে পারে। তখন তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন, প্রেস করেছেনও, হয়তো সেই প্রেস করার কারণে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিতে পারেননি, বাকিটা করতেই তার খেলা এখনো রয়েছে। জি,
আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে কালকে আপনার হবিগঞ্জে এনসিপির একটা তার ওই পদযাত্রার প্রোগ্রাম ছিল, সেখানে কিছু লোক তাদেরকে পিটিয়েছে। আহ, এটা নিয়ে না আমি যে বিভিন্ন মানে পত্রিকায় যে নিউজগুলি দেখলাম, আমি একটু হতবাকি হয়ে গেছি, আমি একটু বিস্মিত হয়েছি। এই কারণে হয়েছে, আমি তো এই ধরনের এই যে গায়ে হাত তোলা, লাঠি দিয়ে পেটানো, এটা তো আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অনিয়ম, এটা 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 এক ধরনের দস্যুতাই মনে করি। হ্যাঁ, তো কিন্তু যে নিউজগুলি পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো যে নিউজগুলো দেখলাম, সেখানে যে কমেন্ট গুলো, আমি কমেন্ট গুলো পুরো হতবাক, যে সবাই মধ্যে যেন আনন্দের ব্যাপার। তো আমার কথা হলো কি যে দেখেন, এই দলটা আমাদের একটা আন্দোলনের সঙ্গে তারা ছিল, সামনের সারিতে ছিল। তারা একটা জায়গায় যে নিরীহের মতো মার খেলো, আমি নিজে মনে করি যারা মেরেছে তারা কাজটা অন্যায় করেছে, কারণ কারো গায়ে হাত তুলতে পারে না। যদিও তাদের মধ্যে অনেকের বক্তব্য খুবই আপনার উত্তেজনাপূর্ণ ছিল, উত্তেজনা সৃষ্টিকারী ছিল। যতই হোক, আপনি তাদের গায়ে হাত তুলতে পারেন না। কিন্তু তারা গায়ে হাত তুলছে, এবং সেটা নিয়ে নিউজ হতে সাধারণ পাঠকরা যেন আনন্দ পাচ্ছে। বলতেছে, কেউ বলতেছে যে আরো মারা হলো না কেন, কেউ বলতেছে ডোজ একটু কম হয়ে গেছে। এই যে এই ধরনের কথাবার্তা গুলো হচ্ছে, আমার এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আপনার কাছে যে এই যে তাদেরকে এভাবে কোথাও একটা অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হচ্ছে কেউ কেউ, এই চড়াও হওয়াটা আসলে আপনি ঠিক মনে করেন কিনা? এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিনা? আর দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশের মানুষের তো একটা স্বভাব আছে যে যে মার খায় তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হয়। কিন্তু এই বিভিন্ন পত্রিকার পাঠকরা এনসিপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে না কেন? আহ এটি আমাদের দুর্ভাগ্য। হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন। যেহেতু প্রশ্নটা আপনি আমাকে করেছেন, আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আপনি জানেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটি নিন্দনীয়। এটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সমাজ ব্যবস্থা এটি চলতে পারে না, কিন্তু এই কালচার হয়ে আসছে আমাদের। আর এনসিপি তো একটা ক্ষুদ্র দল। আপনি সেদিন কোনো এক টকশোতে বলছিলেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানে এনসিপির যে নেতাকর্মী আছে, একটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তার সমপর্যায়ে হবে না। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে। ওটা উপজেলা নয়, ওটা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, এনসিপি সারা বাংলাদেশের নেতাকর্মীও সে এক সমান হবে না। মানে এটি আমি মনে করি, আপনারটা হয়তো হতে পারে উপজেলার ক্ষেত্রে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাদের উপরে কেন এই কথা বলছি, তাদের উপরে এই বল প্রয়োগ কোনো দরকার ছিল না। আচ্ছা, দরকার ছিল না এটা যেমন সত্য কথা। আমি আবারও বলছি যে নিন্দনীয়, চরম নিন্দনীয়, এটি আমরা দেখতে চাই না। হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না। এবং 5 আগস্টের যে স্পিরিট, আমি মনে করি কোনো স্পিরিট ছিল না, ওটা কেবল শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল, কোনো চেতনা বেতনা ছিল না, এটা বাস্তবতা। এবং এর আগে ওই সময় কেউ বলেনি যে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, আমরা এই সনদ তৈরি করবো, এই করবো, সেটা কেউ বলেনি। পরবর্তী সব রাজনৈতিক এজেন্ডা যাই হোক, তারপরও যা ছিল, এই তরুণরা যা বলেছিল, যারা আজকে মার খাচ্ছে, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু তারা তো বলেছিল যে ফ্যাসিবাদ সরকারের পতন চাই। তো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? এই তো ছিল বিরোধী দলের উপরে আহ আক্রমণ, তারা যেভাবে চালাচ্ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ইত্যাদি ইত্যাদি, মানুষের কথা বলার অধিকার, তার কোনোটি কি হয়েছে বৃদ্ধি ছাড়া? নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া, যে নির্বাচন হয়েছে সেটাও বিতর্কিত নির্বাচন, সেটা আমরা অবশ্যই বলতে পারি না যে সুষ্ঠু নির্বাচন, সব ইনক্লুসিভ নির্বাচন, সেটা আমরা বলতে পারি না। দেখো, এখন বিষয় হচ্ছে যে বিএনপির, মানে আমি যদি সুশীলের মতো কথা বলি, সুশীলের মতো কথা বলি, আহ তাহলে বলবো অবশ্যই বিএনপির ঠিক হয়নি। আর যদি একজন অজ্ঞ হিসেবেও কথা বলি, তারপরেও বলবো এটা ঠিক হয়নি। কিন্তু আপনি যে বললেন দ্বিতীয় কোশ্চেনটি, সাধারণ মানুষ কেন খুশি, ফেসবুকে এত হাসি ঠাট্টা এগুলো কেন? আমরা এগুলোকেও সমর্থন করি না, কিন্তু যারা বলছে, আনন্দ প্রকাশ করছেন, তাদের পক্ষে কি কোনো যুক্তি নেই? সার্ভিস আলমরা বলছে তারা মবের শিকার হয়েছে। ইউনুসের 8 আগস্ট থেকে, 2024-এর 8 আগস্ট থেকে, অথবা আমরা যদি 5 আগস্ট থেকে ধরি, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, এই যে আবার আগস্ট আসতে যাচ্ছে, এই 2 বছর আমরা কি দেখেছি?
যত্রতত্র মব, যত্রতত্র বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া। এরা যায়নি জাতীয় পার্টির কার্যালয় আগুন দিতে, মব ক্রিয়েট করতে, করা তো হয়েছে। এরা করেনি বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দিয়েছে না কয়েক দফা দিয়ে, ঘোষণা দিয়ে। এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে না মব ক্রিয়েট করে, কিন্তু তখন কিন্তু এরা মব বলেনি এগুলোকে। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে না, তখন এগুলোকে মব বলা হয়নি। হয়রাজ এদের গুরু ডক্টর ইউনুস, তার যিনি প্রেস সচিব আহ মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে এই যে তাজুল ইসলামের কথা বললাম, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তারা তো বলছিল যে এগুলোকে মব বলা যাবে না, এগুলো প্রেশার গ্রুপ, এবং এইগুলোকে মব বলে জুলাই আন্দোলনকারীদেরকে ছোট করা হচ্ছে, বলা হয়েছে তো। তাহলে ওইগুলো যদি মব না হয়ে থাকে, হবিগঞ্জে যেটি ঘটলো সেটাকে কেন তারা মব বলবে? শুনুন, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, প্রকৃতির বিচার অনেক বেশি নিষ্ঠুর। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিএনপি কি করেছে না করেছে সে কথা তো বললাম, ঠিক হয়নি। যদি ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা এই কাজটি করে থাকে, তারা তো অস্বীকার করেছে যে তারা তারা কেউ করেনি। কিন্তু আজকে আমি একটু অন্যায় করলাম আপনার প্রতি, আপনি আমার প্রতি পাল্টা কোনো আক্রমণ করলেন না, আপনি উদারতা দেখালেন। কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি যে অন্যায় আচরণটি করেছি, প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে, প্রকৃতি সেই প্রতিশোধটা নেবে। এটা প্রকৃতির এটা প্রকৃতির সূত্র, বিজ্ঞানের সূত্র তো বলে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মনোবিজ্ঞানও বলে, সাইকোলজি বলে, আপনার প্রকৃতি বিজ্ঞান বলে, তো এতগুলো বিজ্ঞান তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমার আশঙ্কা, এই মব তাদের উপরে আরো ঘটবে। আমি চাই না এটি ঘটুক, কিন্তু আমরা না চাইলেও প্রকৃতি বসে থাকবে না। প্রকৃতি ঠিকই তার হিসাবটা যার যার মতো করে বুঝিয়ে দেবে। আচ্ছা, ছোট্ট করে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মব নিয়ে আলোচনা করলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেখলাম, এই সালাউদ্দিন আম্মারের তাণ্ডব, এই ব্যাপারে আপনি একটু, নিজেও আপনার ইয়েতে চ্যানেলে করেছেন, এই ব্যাপারে আপনার ছোট্ট মন্তব্য চাচ্ছেন। এই বিষয়টা না মানে আমাকে বেশ ভাবাচ্ছে যে তারা যে উদ্ধতপূর্ণ আচরণ করে আসছিল। আমাদের ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনি মুজিববাদী সন্ত্রাসী, তাকে মুজিববাদী সন্ত্রাস মানে সন্ত্রাসী বলা হচ্ছে। মুজিববাদী দালাল বললে এক কথা, সন্ত্রাসী বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমকে যে মানে বিএনপি থেকে যে প্রশাসক বসানো হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সংস্থায়, তো তারা নাকি লম্পট, তারা সন্ত্রাসী, তারা ইত্যাদি ইত্যাদি আরো স্ল্যাং ইউজ করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এগুলো কারা করছে? মির্জা ফখরুল বসিয়েছেন, মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার মির্জা ফখরুলও নাকি বদমায়েশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, আহ আরো আরো অনেক শব্দ। এই ধরনের শব্দ নতুন কিছু নয়, এরা এইভাবে করে আসছে। যাই হোক, তারপরেও এটি ঘটেছে। ঘটলো, বিএনপি সহ্য করতে পারছে না, তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। যদি তাদের পক্ষে যুক্তি তুলে ধরি, তাহলে সালাউদ্দিন আম্মারকে কেন সবকিছুতে ছাড় দিচ্ছে? সালাউদ্দিন আম্মারের হাত কি সরকারের চেয়ে লম্বা, তারেক রহমানের চেয়ে লম্বা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে লম্বা? এবং সেই কাজটি নিয়মিত করে আসছে। ডিন 6 জন ডিনকে বাধ্যতামূলক ভাবে অবসর মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের দরজায় গিয়ে যখন তখন লাথি, তাদেরকে জিম্মি করে রাখা। লাইব্রেরির ভিতর বাঁশ দিয়ে কাউকে পেটানো আপনি শুনেছেন? এই বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন অথবা আহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নানান ধরনের আমরা ঘটনা দেখেছি, সন্ত্রাসী ঘটনা, প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি, রক্তপাত, নিহত, অনেক কিছু দেখেছি। কিন্তু লাইব্রেরির মধ্যে বাঁশ নিয়ে পেটানো, এই এক্সাম্পল তো নেই। বেলচা নিয়ে যাওয়া প্রকাশ্যে, এইগুলো তো নেই। এইগুলো কি এক্সাম্পল? কিন্তু সেই সালাউদ্দিন আম্মারের ক্ষেত্রে প্রশাসন চুপ, সরকার চুপ। কারণ কি? কারণ এখানে আওয়ামী লীগ নিধন হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ ট্যাগ দিয়ে যার তার উপরে হামলা করা হচ্ছে। এই কারণে বিএনপি খুশি, এই কারণে বিএনপি ছেড়ে দিয়েছে। এটা আমার প্রশ্ন। মানে কেন তার মতো একজন ব্যক্তিকে এত ঔদ্ধত্য প্রকাশের সুযোগ দেওয়া হবে? এবং যাদেরকে এই আম্মার মারলো, পেটালো, আসামি করা হলো 3 জনকে, আপনি নিজে এই বিষয়ে কথা বলেছেন। তাদের 2জনকে আটক করা হচ্ছে। এবং আটক করার পরে যখন পুলিশের গাড়িতে উঠানো হচ্ছে, পুলিশের সামনে ওই আটককৃত ছাত্রলীগের নেতা বা তার ভাষ্য অনুযায়ী ফ্যাসিবাদের দোষর, তাদেরকে নামিয়ে পুলিশের জিপ থেকে নামিয়ে পুলিশের সামনে পেটানো হচ্ছে, পুলিশ কিছু বলছে না।
এখন তার শক্তি উৎস কোথায়, এটি আমার প্রশ্ন। নাকি বিএনপি তাকে ওপেন করে দিয়েছে হাফ পেটাও? করে শেখ হাসিনার দেশে ফেরার যে সিদ্ধান্ত, এটি বাংলাদেশে যেভাবে তোলপাড় সৃষ্টি করেছে, একইভাবে ভারতের রাজনীতিতেও মারাত্মক তোলপাড় তৈরি করেছে। আমরা বাংলাদেশে বসে নানা রকম যাকে বলা হয় সমীকরণ করার চেষ্টা করছি। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছে না না তিনি আসবেন না, জাস্ট একটা ফাপড় তোলার জন্য, ভয় দেখানোর জন্য, নাটক করার জন্য, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য। কিছু করার নেই, বেকার বসে আছেন, তাই একটু ভয় ঠয় দেখিয়ে তৃপ্তি পাচ্ছেন বেচারা। এরকম কথাবার্তা বলে আমাদের একটা বিরাট শ্রেণীর মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আবার রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তাদের একটা বিরাট অংশ তারা বলার চেষ্টা করছেন যে আসুন, আসার আগে গ্রেপ্তার করা হবে, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হবে, সীমান্ত থেকে গ্রেপ্তার করা হবে, যেভাবে আসেন আপনাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। আপনি হেলে দুলে লক্ষ লক্ষ লোক নিয়ে মিছিল করে করে তারপর আদালতে হাজির হবেন। বাইরে লক্ষ লক্ষ লোক স্লোগান দিতে থাকবে, বিচারক প্রাণের ভয়ে আপনাকে একদম জামিন দিয়ে দিবে। আমরা সেই সুযোগ দেব না। আসার সঙ্গে সঙ্গে আপনাকে যেখানে পাবো সেখানেই গ্রেপ্তার করা হবে, এরপর আইন অনুযায়ী আপনাকে জেলে নেওয়া হবে। জেল থেকে যদি নিরাপদ মনে করি তাহলে আদালতে উঠানো হবে, আর যদি নিরাপদ না হয় জেলের মধ্যেই সাব জেল তৈরি করে সেখানে আমরা আলাদা কোর্ট বসাবো। এর আগে তো সংসদে 111-এর সময় বেগম জিয়ার এবং শেখ হাসিনার বিচার হয়েছে, আলাদা কোর্ট। সেখানে বেগম জিয়ার বিচারের জন্য আলাদা কোর্ট ছিল, এরশাদের জন্য আলাদা কোর্ট তৈরি করা হয়েছিল, শেখ হাসিনার জন্য সংসদের ভিতরে আলাদা সাব জেল তৈরি করা হয়েছিল এবং কোর্টও তৈরি করা হয়েছিল। তো অতীতে এই ধরনের ঘটনা রয়েছে। কাজেই এবার আরও সুন্দর করে, আরও চমৎকারভাবে, একেবারে আধুনিক প্রযুক্তি দিয়ে এই গ্রেপ্তার এবং বিচার করা হবে বলে সরকারের যারা লোকজন তারা হম্বিতম্বি করছেন। আর এই যে সরকার যত হম্বিতম্বি করছেন তাতে করে আওয়ামী লীগের লোকদের আনন্দ বেড়ে গেছে। তারা মনে করছেন যে সরকারের যে রিয়াকশন দেখাচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, ইট মিন সরকার ভয় পেয়ে গেছে। আমাদের দেশে ভয় পেলে দেখবেন যে মানুষ অদ্ভুত কতগুলো কাণ্ড করে। সে ঘামতে থাকে, সে কাঁপতে থাকে, সে হাসতে থাকে, অনেক সময় সে কাঁদতে থাকে, অনেক সময় সে সাহস দেখাতে থাকে এবং জোরে জোরে কথা বলে আবার গানও করে। এই হলো ভয়ের অবস্থা। কদিন আগে একজন বেশ জ্ঞানী লোকের সঙ্গে কথা বলছিলাম। দুজন প্রভাবশালী লোকের হ্যান্ডশেক, তার সেই হ্যান্ডশেকের দৃশ্য নিয়ে তার সঙ্গে কথা হলো। আমি বললাম ভদ্রলোকে যে ভাই আপনি কি হ্যান্ডশেকটা দেখেছেন? যে একজনের হ্যান্ডশেক খুব সাবলীল ছিল, আর একজন খুব জোরে হাত চেপে ধরেছে এবং এতটা জোরে হাত চেপে ধরেছে যে তার হাতের পেশিগুলো ফুলে গেছে এবং দেখা যাচ্ছিল। তো তিনি বললেন যে রনি ভাই আপনি লক্ষ্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সে শুধু তার যে পেশি ওটা শক্ত করেনি, তার হাতের যে রগগুলো রয়েছে ওগুলো ফুলে উঠেছে, ওইগুলো ফুলেছিল। আমি বললাম যে তাহলে তো আপনি আমার চেয়ে ভালোভাবে দেখেছেন, কারণটা কি? বলে ভয় পেয়েছে। মানুষ যখন এরকম ভয় পায় তখন সে এই কাজগুলো করে। আমাদের সেই দেখা এক ভদ্রলোক ৭৫ বছর বয়সে সে হঠাৎ করে বিয়ে করে বসলো। বেশ লম্বা চড়া, একদম ৬ ফিট উচ্চতার, পাত্রীর বয়স ১৮-১৯ বছর। তো লোকজন যেন তাকে বুড়া বলতে না পারে এই জন্য সে করলো কি, সে হাফ শার্ট পরতো এবং নিজের পেশি দেখাতো এবং কোনো মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক করতো সে জোরে চাপ, মানে প্রথমে জোরে টাস করে একটা থাপ্পড় দিয়ে হাতটা ধরতো, তারপর এমন জোরে চাপ দিয়ে ঝাঁকি দিয়ে সে দেখাতো তার কুয়াত আছে। তো সে আমাকে এরকম ২-৩ দিন আগে অপ্রস্তুত করে ফেললো। আমি তো নর্মাল ভদ্রতাভাবে হাত এগিয়ে দিয়েছি। ভদ্রলোক একটা কোম্পানির জিএম, সেইভাবে আমার হাতটা ধরে যেভাবে ঝাঁকি দিল, আমার প্রস্তুতি না থাকার কারণে হাতেই আমি ব্যথা পেলাম। তখন আমার বয়স অল্প। আমি একজন সিনিয়র লোকের কাছে জিজ্ঞেস করলাম যে এই লোক এরকম কেন করলো? তো উনি বললেন যে আপনি জানেন না সে একটা বিয়ে করেছে
তো তাকে সবাই বুড়া বলে, এই জন্য সে মানসিক একটা তৃপ্তির জন্য সে সব জায়গায় কুয়াত দেখায়। যাক, এরপর আমি সেই জায়গাতে গেলাম। তা আমি আমারও খুব দুষ্টুমি জাগলো। তা আমি বললাম যে, চাচা আপনি তো অনেক শক্তিশালী মানুষ। তো বলছে, হ্যাঁ বাবা, আমি বুক ডাউন দিই, এটা করি, এটা করি, এটা করি। তা আমি বললাম যে, কিন্তু আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে পারবেন না। কিন্তু আমি তার হ্যান্ডশেক করে দেখছি, তার সঙ্গে আমি কিন্তু পাঞ্জা লড়ে আসতেই পারতাম না। তো সে বলল যে, না আপনি আমার সাথে পারবেন না। আমি বললাম যে, আসেন লেটস ট্রাই। এটা আমি বলতেছি 1990 সনের ঘটনা। তখন আমি একেবারে লিনথিন ছিলাম। আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, আর তার উচ্চতা 6 ফিট আমি বললাম। কিন্তু ভদ্রলোক মানে ভয় পেয়ে গেলেন, এবং তিনি আর আমার সঙ্গে সে হ্যান্ডশেক করতে মানে পাঞ্জা লড়তে সাহস পেলেন না। আমি রোজ তাকে জ্বালাই, আর সে আমাকে দেখলে পালিয়ে পালিয়ে থাকে। এরকম আমাদের সমাজে দেখবেন ভয় পেলে তার কতগুলো সিমটম এবং অবস্থা ফুটে ওঠে। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে সরকার এই যে যা কিছু বলছে, যা কিছু করছে, মূলত তারা ভয় পাচ্ছে। এজন্য তারা আপা আসবে ইত্যাদি বলে পুরো মার্কেট গরম করে রেখেছে। অন্যদিকে শেখ হাসিনা তো কম দুষ্ট নয়। দুষ্টের শিরোমণি লঙ্কা রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। সিরিয়াস দুষ্ট, এত দুষ্ট আপনি চিন্তা করেন। আব্দুস সামাদ আজাদকে তিনি বিয়ে করাই দিলেন। তারপর সংসদে তিনি সংবর্ধনার আয়োজন করলেন। বেসিক্যালি সিলেটের রাজনীতি নিয়ে আব্দুস সামাদ আজাদ এবং সুরঞ্জিত সেনগুপ্ত দুজনের প্রতি তিনি খুব বিরক্ত ছিলেন। আব্দুস সামাদ আজাদকে অপমান করার জন্য সে যখন তার স্ত্রী মারা গেল, বলতে গেলে সেই ঘটকালি করে বিয়ে করাই দিলেন। বিয়ে করার পর সংসদে সংবর্ধনা দিলেন, সব মন্ত্রী এমপিরা আসছে। আব্দুস সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী, তিনি তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসছেন, এমন সময় জোরে হিন্দি গান তিনি বাজিয়ে দিলেন। সাইয়া দিল মে না রে, আপকো চেনা জানা রে, সমসমা সমসম। আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার এক ভগ্নিপতি। ভদ্রলোক সে অনুষ্ঠানে এসে আমার সেই ভগ্নিপতির বাসায় গেলেন, গিয়ে তাকে বললেন যে, দোস্ত এমন অপমান আমি জীবনে হয়নি, বলে চোখের পানি ছেড়ে দিলেন। এই যে সুরঞ্জিত সেনগুপ্তকে টাকার বস্তা সহ ধরা, হয়তো মন্ত্রী বানিয়েছেন, আবার সেই তাকে টাকার বস্তা সহ ধরে তাকে কালো বিড়াল করে ছেড়ে দিয়েছেন। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা তিনিও পুরো উদ্যমে খেলে যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ডেইলি নিত্য নতুন কথা বলছেন, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ দিয়ে, মানে এখন পুরো যাকে বলে অনলাইন জগৎটাই আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের বট বাহিনীর দখলে। জামাতি বট এখন মানে নাই বললেই চলে। বিএনপি তো যেখানে ডাইরেক্ট তারা অ্যাকশন দেখাতে পারে, কাজে তাদের আর বট বাহিনী এখন দরকার নাই। তো এর ফলে কি হলো, শেখ হাসিনার এই যে আগমন এবং এই সমস্ত ঘটনা নিয়ে দিল্লির যে যাদেরকে বলা হয় দক্ষিণ ব্লক, মানে যারা দোজ হু আর দ্য পলিটিশিয়ান, তারা কনফিউজড। এই কারণে এটা তাদের প্ল্যানের মধ্যে নেই। দ্বিতীয়ত, দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, 3-4টে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, বিজেপি কেন্দ্রিক, কংগ্রেস কেন্দ্রিক, আর হলো সেখানে যারা এখনো বাম ঘরনার রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেন, বা তৃতীয় এই যে ককরোচ পার্টি হলো, বা আম আদমি পার্টি হয়েছিল, বা মমতা ব্যানার্জি হয়েছিল, আবার এখানে থালাপতি বিজয় হয়েছে তামিলনাড়ুতে। তো এগুলো মূলত যারা বিকল্প তৃতীয় শক্তি বা বিকল্প শক্তিকে রাজনীতির অঙ্গনে আনতে চায়, তাদের প্রমোশনে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম ব্যতিক্রমীধর্মী রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। এই পুরো 3টে গ্রুপ তারা কিন্তু গবেষণা করছে। গবেষণা করে তারা রিজন খুঁজে পাচ্ছে না যে হোয়াই, কেন শেখ হাসিনা এই সময়টাতে বাংলাদেশে যেতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। এর কারণ হলো এখন দল হিসেবে কোনো রকম সাংগঠনিক কর্মকাণ্ড নেই। যত ইন্টারনেটে লাফালাফি করেন, 10 জন লোক একত্রে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রকাশ্যে 1 ঘন্টা ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো এমনকি টুঙ্গি পাড়াতে তাদের অ্যাবিলিটি নেই। তারা সারপ্রাইজ করতে পারে, 200-500 লোক নিয়ে ঝটিকা মিছিল করে আবার হারিয়ে যেতে পারে, মশাল মিছিল করে হারিয়ে যেতে পারে, গাড়ি ভাঙতে পারবে। কিন্তু আমাদের এই জনগণের মধ্যে, এই ঢাকা শহরের কোনো এলাকাতে, বাংলাদেশের কোনো একটা উপজেলাতে না, ইউনিয়নে জাস্ট ঘোষণা দিয়ে আমরা 10 জন ছাত্রলীগের লোক, যুবলীগের লোক এখানে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবো,
দেখি আপনারা কি করতে পারেন। এরকম ঘটনা এখন বাংলাদেশে সিঙ্গেল এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এয়ারপোর্টে যাবে। এটা স্বপ্নে সম্ভব, বাস্তবে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এই সেই শেখ হাসিনা যাকে একাগারের সময় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নেওয়া যাওয়া হয়েছে, কোনো লোক ছিল না সেখানে। একাগারের সময় তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য কোনো লোক ছিল না। তিনি নিজে লতিফ সিদ্দিকীকে ডেকে এনে কথা বলেছেন। লতিফ সিদ্দিকী বের হয়ে তারপরে সুধা সদনের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এটা তো আমরা নিজের চোখে দেখেছি। তার বাবার লাশ বঙ্গবন্ধু ভবনে পড়েছিল ৩২ নম্বরে। সেই লাশের সৎকার না করে আওয়ামী লীগের সব লোক বঙ্গভবনে চলে গিয়েছিল। তারপর মন্ত্রী হওয়ার জন্য সেই যে খন্দকার মোশতাকের হাতে পায়ে ধরা, তার ক্যাবিনেটে স্থান পাওয়ার জন্য লবিং করা, তার পা ধরে সালাম করা, এগুলো নিয়ে বহু কল্পকাহিনী আছে এবং এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। তো এগুলো জানার পরেও কেন তিনি আসতে চাচ্ছেন? তার তো অভিজ্ঞতা আছে। তিনি যেদিন বেগম জিয়ার মতো বাংলাদেশের জনপ্রিয়তম নেত্রী, আওয়ামী লীগের কন্টেম্পোরারি, শেখ হাসিনার কন্টেম্পোরারি, তাকে তার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে দিলেন। তার অফিসে সেই হারুন, তারপর মেহেদি, এই সমস্ত পুলিশ অফিসারদেরকে পাঠিয়ে তছনছ করতেন, বোমা পেতে দিয়ে আসতেন, চাল ডাল পানির বোতলগুলো সেখান থেকে নিয়ে আসতেন। রুহুল কবির রিজভী ধরে নিয়ে আসতেন, আবার ছেড়ে দিতেন, আবার থাকতেন, একা একা তিনি সেখানে থাকতেন পুরো সময়টা। তো কি হয়েছে? কিছুই হয়নি। আবার এখন আওয়ামী লীগের অফিস পুরো বিরান ভূমি। কি করতে পারছে আওয়ামী লীগ? আমাদের দেশের যে জিনিসটা আছে, সবাই শক্তের ভক্ত নরমের জন্য, ক্ষমতা যার হাতে আছে, এটা যেন একটা আলাদিনের চেয়ার, একবার দত্তের মতো খুলে যা সেম সেম, এটা কোড নম্বর। এই কোড নম্বর না আসা পর্যন্ত এখানে আসলে কেউ বড় কথা বলতে পারে না। আজকে এই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছে, উনি এই দেশে আসার আগের দিন পর্যন্ত তিনি কি ছিলেন? এই যে এখন সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, বা এই যে মীর শাহ আলম ক্ষমতা দেখাচ্ছেন, ইউনূস জামানাতে তারা কোথায় ছিলেন? এই সালাউদ্দিন সাহেবকে তো হাসনাত, সার্জিস, নাহিদ তাদেরকে তাবেদারি করে, তারপর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারিকে তাবেদারি করে তাদেরকে ম্যানেজ করে চলতে হয়েছে। দিস ইজ পাওয়ার। তো এই জিনিসটা কি শেখ হাসিনা জানেন না? জানার পরে, বাংলাদেশের রাজনীতি বোঝার পরে তিনি কেন এরকম করছেন, এটা নিয়ে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা রীতিমতো পাগল হয়ে গেছে, গবেষণা করছে। কেন? শেখ হাসিনার পক্ষে যেমন লোক আছে, বিপক্ষেও লোক আছে সেখানে, মোদিরও পক্ষে আছে, বিপক্ষে আছে, ওরা এখনো বাংলাদেশের মতো হয়ে যায়নি। তো সেই দিক থেকে ভারতের আনন্দবাজার পত্রিকার তাকে নিয়ে একটা অসাধারণ নিবন্ধ লিখেছেন যে এখানে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, এখানে 3টি পরিণতি ঘটতে পারে। 3টি পরিণতি ঘটতে পারে। আনন্দবাজার কি লিখেছে আমি ইচ্ছে করে সেই জিনিসটা পড়িনি। তারা তাদের মতো হয়তো লিখবেন। আনন্দবাজারে যারা লিখেছেন তারা তো আর বাংলাদেশে থাকেন না, ওখানে কলকাতায় থাকেন। কলকাতাতে থেকে তারা যদি 3টি পরিণতির কথা চিন্তা করতে পারেন, আমরা বাংলাদেশে বসে 33টি, 3 মানে 33টি বা 333টি পরিণতির কথা আমরা একেবারে লিখে দিতে পারবো গড় 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 করে। তো সেই দিক থেকে শেখ হাসিনা যদি আসেন, প্রথম পরিণতি কি হতে পারে? তিনি বিমানবন্দরে স্থলপথে আসার চেষ্টা করতে পারেন। ভারতের সীমান্তের ওই পাড়ে এসে তিনি দাঁড়িয়ে থাকবেন, আমি আসতে চাই লোকজন সহকারে, মিডিয়া টিডিয়া সবাই থাকবে, তার হাতে ট্রাভেল পাস থাকবে না, বাংলাদেশে কোনো অনুমতি থাকবে না। তিনি বলবেন এই তো আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি আত্মসমর্পণ করব। কিন্তু বাংলাদেশ সরকার আমাকে গ্রহণ করছে না। দেখুন, আমার তো কোনো দোষ নাই, আমি দেশপ্রেমিক, আত্মসমর্পণ করতে চাই। যেখানে আমার বিরুদ্ধে গ্রেপ্তার জারি করা আছে, যেখানে আমাকে ফাঁসিতে লটকাতে চায় ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটাতে চাইছে, সেখানে আমি নিজে যেতে চাই। দেখেন, আমাকে ট্রাভেল পাস দিচ্ছে না, পাসপোর্ট দিচ্ছে না। এই কথা বলে তিনি আবার তার আগের জায়গায় ফিরে গেলেন এবং বললেন যে এই দেশ, এই গণতন্ত্র, এটা একটা মানবতা হলো। এসে তো 111 ভালো ছিল, তখন আমি জোর করে বাংলাদেশে ঢুকতে পারতাম, তারেক রহমান এত খারাপ হয়ে গেছে বলে তিনি চলে গেলেন। তার মুখ রক্ষা হলো। এই সময়টাতে ডিসেম্বর পর্যন্ত আমরা এটা টেনশনে রইলাম।
আমার কাছে মনে হচ্ছে এটা হলো একদম প্রথম পরিণতি। দ্বিতীয় যে পরিণতিটা, সেই পরিণতিটা হলো ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সমঝোতা হতে পারে শেখ হাসিনার বিষয়ে। এর কারণ হলো শেখ হাসিনা সেখানে আছেন, এটি বিজেপির জন্য বিব্রতকর। তাকে অ্যাভেল করা, তাকে রাখা, বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকা, বিভিন্ন জটিলতা তৈরি করা, এটা ইজ এ হিউজ প্রবলেম। এটা একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে, ভীষণ রকম শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এবং যখন এই রাজনৈতিক দল এনসিপি, জামাত, বিএনপি সবার সঙ্গেই একটি সমঝোতামূলক সম্পর্ক হতে পারে ভারতের, তার প্রেক্ষিতে শেখ হাসিনা আসতে পারেন, আইনের কাছে আত্মসমর্পণ করতে পারেন এবং একটা রিল্যাক্স ওয়েতে অনেক কিছু ঘটতে পারে। এটি গেল দ্বিতীয় পরিণতি। আর তৃতীয় পরিণতি হলো যে তিনি একেবারে সত্যিকার অর্থেই বীরের মতো জাস্ট এয়ারপোর্টে চলে আসতে পারেন। তার দ্বারা লোকজন যেভাবে বলা বলি করছে সেভাবে তিনি এয়ারপোর্টে আসতে পারেন, সীমান্তে আসতে পারেন, সিলেটে আসতে পারেন, বেনাপোলে আসতে পারেন, এমনকি আসাম হয়ে বাংলাদেশে ঢুকতে পারেন, ত্রিপুরা হয়ে ঢুকতে পারেন, তারপর শিলিগুড়ি করিডোর হয়ে তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, ঢাকা এয়ারপোর্টে ঢুকতে পারেন, ভারতের সামরিক প্লেনে আসতে পারেন, হেলিকপ্টারে আসতে পারেন, তারপরে চ্যাটার প্লেনে আসতে পারেন, অথবা ভারত থেকে তিনি ইংল্যান্ডে যেতে পারেন, ইংল্যান্ড থেকে আবার তিনি বাংলাদেশে আসতে পারেন তার বাবার মতো করে। আন্তর্জাতিক যে ভারসাম্যমূলক যে সকল ক্ষমতার চক্রগুলো রয়েছে সেগুলো তিনি ঠিকঠাক করে তারপরে শেষে আন্তর্জাতিক সমর্থন নিয়ে তিনি বাংলাদেশে এসে একটা ডিজাস্টার, মানে রীতিমতো ডিজাস্টার তিনি তৈরি করে ফেলতে পারেন। যে এই ডিজাস্টারটা সম্রাট হুমায়ুন করেছিলেন, একেবারে পারস্য থেকে কান্দাহার হয়ে, আফগান হয়ে, পাঞ্জাব হয়ে পুরো দিল্লি আক্রমণ করেছিলেন, দিল্লিতে চলে এসেছিলেন। যে ডিজাস্টারটি রেজা শাহ পাহলভি করেছিলেন, আমেরিকা থেকে এসে মোসাদ্দেকের সরকারকে আউট করে দিয়ে তিনি এসে ইরানের ক্ষমতা পুনর্দখল করেছিলেন এবং তিনি এই যাকে বলা হয় শেখ হাসিনার মতোই তিনি আউস্টেড হয়েছিলেন জন অভ্যুত্থানে। আর এভাবে সেখানে একটা নির্বাচন হয়েছিল, গণতান্ত্রিক নির্বাচন। তারেক জিয়া যেভাবে নির্বাচিত হয়েছেন, ইরানও এইভাবে মোসাদ্দেক নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে আমেরিকা একটা মিলিটারি কু ঘটিয়ে দিয়ে আবার মানে রেজা শাহ পাহলভিকে সেখানে ফেরত পাঠিয়েছিল ইন 1953। তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন, এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন, তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে,
আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশি বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন। এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান, 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। এ বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময় অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব, এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন। সবকিছুতেই না, আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন, যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। অথচ নৈশভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি
সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা পাঁচতলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। দুটো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন। আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটারও উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না, হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়, ঘড়ি সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যই কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত, তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে।
আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য